আপনারা শুনছেন হরর সাসপিসিয়াস পয়েন্ট। নাম জানা বা অজানা কিছু বিখ্যাত লেখকের গল্পের ডালি নিয়ে সাজানো আমাদের নিবেদন হরর সাসপিসিয়াস পয়েন্টে জানাই সকলকে স্বাগত। আজকের আমাদের গল্প স্যার বেন হার্টের চেহুরের লেখা এ হার্ট মাউন্টেন ওয়ারওলফ টেল। গল্প পাঠে অনিব্রত, গল্পের সূত্রধর কাউন্টেস এবং পাগলের ভূমিকায় আমি পম্পা, গল্পে কাউন্টের ভূমিকায় শামীম ও সরাইখানার মালিকের চরিত্রে সুদীপ। তো শুরু হচ্ছে আজকের আমাদের গল্প স্যার বেন হার্টের চেহুরের লেখা এ হার্ট মাউন্টেন ওয়ারওলফ টেল। জার্মানির হার্চ পর্বত এবং তার সংলগ্ন পার্বত্য অঞ্চলকে নিয়ে রয়েছে নানান কাহিনী এবং কিংবদন্তি। এখানে যে কাহিনীর কথা বলা হচ্ছে তাকে সত্যি কাহিনী হিসেবে দাবি করা হয়েছে। এ ঘটনা ঘটেছিল আজ থেকে 100 বছরের কিছু আগে। আমাদের আজকের জ্ঞান এরকম ঘটনা ঘটবার সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দিতে পারে না। হয়তো সঙ্গতভাবে প্রশ্ন জাগতে পারে এইরকম রহস্যময় অলৌকিক ঘটনার কারণ এবং ফলাফলের ব্যাখ্যা সম্পর্কে, কিন্তু পণ্ডিতজনেরা ব্যাখ্যা আর ভাষ্য নিয়ে মাথা ঘামান। আমরা কিন্তু এখানে মূল কাহিনীটি পরিবেশন করব। কাউন্ট ফ্রন বেবার ছিলেন জার্মানির একজন ধনী ভূস্বামী। তিনি বেড়াতে এসেছিলেন হার্চ পর্বতে, সঙ্গে তাঁর তরুণী বধূ কাউন্টেস হিল্ডা। এক রাতে কাউন্ট আর কাউন্টেসকে এক সরাইখানায় রাত্রিবাস করতে হয়েছিল। এই সরাইখানাটি ছিল গ্রাউটস নামক একটি গ্রামে। সন্ধ্যার পর স্বামী স্ত্রী সরাইখানার বৈঠকখানা ঘরে আগুনের পাশে বসে সরাইওয়ালার সঙ্গে নানান বিষয়ে কথাবার্তা বলছিলেন। কথা প্রসঙ্গেই কাউন্টেস হিল্ডা বললেন, জানেন, একটা ছোট্ট পাহাড়ি নদী পার হতে আমাদের খুব বেগ পেতে হয়েছিল। আমাদের কুকুরগুলো তো কিছুতেই জলে নামবে না। শেষ পর্যন্ত জোর করে ওদের জলে নামাতে হলো। অথচ মজার ব্যাপার কি জানেন, নদীতে সাঁতার কাটতে ওরা খুবই পছন্দ করে। সাঁতারের সুযোগ পেলে আমাদের পোষা কুকুরগুলো আর কিছু চায় না। সরাইখানার মালিকের মুখখানা মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। একটু চুপ করে থেকে তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা, ওই জায়গাটার কোনো অদ্ভুত বৈশিষ্ট্যের কথা কি আপনাদের মনে আছে? হ্যাঁ, নদী পেরোবার জায়গাটার কথা আমাদের পরিষ্কার মনে আছে। সরাইখানার মালিক জায়গাটার একটা বর্ণনা দিয়ে জিজ্ঞেস করলেন, ওখানে একটা অদ্ভুত ধরনের বিশ্রী রকমের গন্ধ পেয়েছেন? আপনি যে জায়গার বর্ণনা দিলেন সেখানেই আমরা নদী পার হয়েছি, আর একটা অদ্ভুত বিশ্রী গন্ধ পেয়েছি আমরা। জায়গাটা আমি ভালো করেই চিনি। ওদিকটা মোটেই ভালো নয়, খুবই কুখ্যাত। ও এলাকাটার নাম উলফ হলো। অন্ধকার ঘনিয়ে আসবার পর কেউ ওখানে যেতে সাহস করে না। কাউন্ট ব্রেবার প্রশ্ন করলেন, হিংস্র জীবজন্তু আছে বুঝি? না, তা নয়। তবে এখানকার লোকেদের বিশ্বাস যে ওই জায়গাটা অভিশপ্ত। পৃথিবীর বুকে যখন অন্ধকার নেমে আসে তখন ওখানে হানা দেয় এক অপাকৃত অশুভ শক্তি। মহামঙ্গল যেন মূর্তিমান হয়ে ওঠে ওখানকার নিরুদ্ধ অন্ধকারের মধ্যে। একথা শুনে কাউন্ট ব্রেবার উপহাসের হাসি হাসলেন। সরাইখানার মালিক উত্তেজিত হয়ে আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু কাউন্ট বিরক্তভাবে তার উচ্ছ্বাসে বাধা দিয়ে বললেন, এ প্রসঙ্গে আলোচনা এখন বন্ধ থাক। কাউন্ট বন্ধ করতে বললেও কাউন্টেস হিল্ডার কিন্তু এ আলোচনা ভালোই লাগছিল। তিনি মন্ত্রমুগ্ধের মতন শুনছিলেন সরাই মালিকের কথাগুলো। সরাইওয়ালা থামতেই তিনি বললেন, এই ব্যাপারে আপনি নিশ্চয়ই আরও অনেক কিছু জানেন।
বলুন না সেসব কথা। একটু ইতস্তত করলেন সরাই মালিক, তারপরে বললেন, লোকের বিশ্বাস ওখানে ওই পাহাড়ি নদীর জল যে পান করে তার জীবনে নেমে আসে ভয়ঙ্কর দুর্ভাগ্য। কি ধরনের দুর্ভাগ্য? ঢের হয়েছে। কাউন্ট গর্জন করে উঠলেন। কাউন্টেস ওখানে ওই নদীর জল খেয়েছেন। আপনারা সব ফুতুড়ে গালগল্প বলে ওকে ভয় পাইয়ে দেবেন না। আমি দুঃখিত ইয়োর এক্সেলেন্সি, আমরা কিন্তু এসব কাহিনী বিশ্বাস করি। আমাদের কাছে কিন্তু এগুলি নিছক ভুতুড়ে গালগপ্প নয়। আপনি আমার কথা শুনছেন? কঠিন স্বরে কাউন্ট ফ্রন্ট বেভার বললেন। যান, এখন নিজের কাজে যান। সরাইওয়ালা সঙ্গে সঙ্গে ঘর ছেড়ে চলে গেলেন। খানিক বাদেই কাউন্টের ভ্যালিড তার কাছে এলো, বলল, মহামান্য কাউন্ট এক্ষুনি আপনাকে তার কাছে যাওয়ার আদেশ দিয়েছেন। ভ্যালিটের সঙ্গে সরাইওয়ালা এলেন কাউন্টের সামনে। প্রভুর চোখের ইঙ্গিতে ভ্যালিট ঘর থেকে বেরিয়ে গেল। ঘরে কাউন্ট একলা। কাউন্টেস হিল্ডা নেই সেখানে। সরাইখানার মালিক বিনীতভাবে জানতে চাইলেন, হুজুর আমাকে স্মরণ করেছেন? হ্যাঁ, শুনুন আমার কথা। কঠিন আদেশের সুরে কাউন্ট ফ্রন্ট ব্রেভার বললেন, আদেশ আমি একবারই দেব, কিন্তু এই আদেশ যাতে ঠিকমতো পালিত হয় সেদিকে আমার কড়া নজর থাকবে। এবার শুনুন আমার আদেশটা। যদি আপনি বা আপনার কোনো চাকর বাকর ওই পাহাড়ি নদীর সম্পর্কে আর একটা কথাও যদি কাউন্টেস বা তার দলের কোনো লোককে বলেন, তবে আপনাকে ওই বনের ভিতর নিয়ে গিয়ে আমি গাছের ডালে ফাঁসি দেব। আপনার কোনো চাকর বাকর বললেও আপনি রেহাই পাবেন না। কথাটা ভালোভাবে মনে রাখবেন। আমার আদেশের অর্থ আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ ইয়োর এক্সেলেন্সি, পরিষ্কার বুঝতে পেরেছি। তাহলে এবার নিজের ঘরে যান। পরদিন সকালে কাউন্টেস হিল্ডাকে খুব বিবর্ণ দেখালো। কাউন্ট ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমাকে এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? শরীর খারাপ করছে? কাল রাতে ভয়ঙ্কর ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছি। বারবার ঘুম ভেঙে গিয়েছে। মোটেই ভালো ঘুম হয়নি, তাই শরীরটা খুব দুর্বল লাগছে। বিশ্রাম করো, শরীর ঠিক হয়ে যাবে। আচ্ছা। স্বামীকে যেন কি কথা বলতে গিয়ে হিল্ডা থেমে গেলেন। ফন ব্রেভার বললেন, হ্যাঁ বলো। না, ঠিক আছে, থাক। একটু অধৈর্যের সুরেই কাউন্ট বললেন, আহা, বলোই না। মানে বলছিলাম কি, আমি তো ওখানে নদীর জল খেয়েছিলাম, কিছু হবে না তো? স্ত্রীকে আশ্বস্ত করবার জন্য কাউন্ট বললেন, আরে না না, এখানকার কুসংস্কারচ্ছন্ন লোকেদের কথায় এত গুরুত্ব দিচ্ছ কেন? এসব কথা নিয়ে বোধহয় সারা রাত ভেবেছ, আর সেই জন্যই নানা রকম দুঃস্বপ্ন দেখেছ। আমি তো আছি, কিচ্ছু হবে না। কিন্তু না, আর কোনো কিন্তু নয়, এ নিয়ে আর কোনো আলোচনা নয়। এসব কুসংস্কারের কথা মোটেই ভাববে না। কাউন্টেস কিন্তু স্বামীর কথায় পুরোপুরি আশ্বস্ত হতে পারলেন না। কাউন্টেসের অবস্থার কোনো কিন্তু পরিবর্তন হলো না। রোজ রাতে তিনি ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখতে লাগলেন। তার শরীর শুকিয়ে যেতে লাগলো, মুখের রং হতে লাগলো বিবর্ণ থেকে বিবর্ণতর। কাউন্ট ভাবলেন, হার্জ পর্বতমালার জলহাওয়া কাউন্টেসের সহ্য হচ্ছে না। তাছাড়া সরাইখানার মালিকের অলৌকিক কাহিনী তার মনে দাগ কেটে বসেছে। কিছুতেই তিনি ওই কাহিনীর প্রভাব থেকে মুক্ত হতে পারছেন না। এইসব কারণেই স্ত্রীর স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। সুতরাং এই জায়গা ছেড়ে নিজের বাড়ি ফিরে যাওয়াই ভালো। সেখানে অনুকূল পরিবেশে কাউন্টেস তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারবেন। কাউন্ট স্ত্রীকে নিয়ে ফিরে এলেন ম্যাগডেবুর্গে, নিজের প্রাসাদ দুর্গে। কিন্তু দুর্ভাগ্যক্রমে নিজেদের প্রাসাদে এসেও কাউন্টেস হিল্ডার শরীর ভালো হলো না।
ভয়ঙ্কর দুঃস্বপ্নের হাত থেকে তিনি রেহাই পেলেন না। তাছাড়া তিনি আগের মতোই ভুগতে লাগলেন নিদ্রাহীনতা রোগে। কাউন্ট ওই অঞ্চলের সবচেয়ে বড় ডাক্তারকে ডাকলেন। ডাক্তার ভালো করে পরীক্ষা করে বললেন যে কাউন্টেস অজীর্ণ রোগে ভুগছেন, আর তারই ফল দেখছেন এরকম দুঃস্বপ্ন। তার নিদ্রাহীনতার কারণও হলো ওই একই রোগ। ডাক্তার ওষুধপত্র দিলেন, পথ্য হিসাবে দিলেন সহজপাচ্য হালকা খাবার। কিন্তু এতেও দুঃস্বপ্নের অবসান হলো না। দুঃস্বপ্ন তো রইলই, তার সঙ্গে কাউন্টেস হিল্ডার আচরণও হয়ে উঠল অদ্ভুত। তিনি প্রাসাদ দুর্গের এক নির্জন প্রায় পরিত্যক্ত অংশে একা একা রাত্রিবাস করতে চাইলেন। তরুণী বধূর এমন অদ্ভুত ইচ্ছার কোনো কারণ খুঁজে পেলেন না তরুণ কাউন্টেস বুঝিয়ে বললেন, আমি রাতে ঘুমোতে পারি না, আর সেজন্যই আমার শরীর দিন দিন ভেঙে পড়ছে। আমার ঘুমের জন্য চাই পরিপূর্ণ নিস্তব্ধতা, আর সেরকম নিস্তব্ধতা আমি পেতে পারি শুধুমাত্র প্রাসাদের ওই প্রায় পরিত্যক্ত অংশে। তাই আমাকে যদি সুস্থ করে তুলতে চাও, তবে রাতেই ওখানে আমাকে থামতে দাও। অগত্যা কাউন্ট ফ্রন বেভারকে অনিচ্ছা সত্ত্বেও রাজি হতে হলো। আর কপালের এমনই লেখন যে ঘরের সমস্যার সঙ্গে কাউন্টকে এবার বাইরের একটা বিরাট সমস্যার মুখোমুখি হতে হলো। বাইরের এ সমস্যা ঘরের সমস্যার থেকেও অনেক বড়। কাউন্ট ফ্রন ব্রেভার ছিলেন ম্যাগডেবুর্গের পুলিশ প্রশাসনের প্রধান। স্বয়ং রাজার কাছ থেকে তিনি এ ক্ষমতা পেয়েছিলেন। এতকাল ম্যাগডেবুর্গ পুলিশের সামনে কোনো সমস্যাই ছিল না, কিন্তু এবার এক বিরাট সমস্যার সামনে পড়ে পুলিশ একেবারে নাজেহাল হয়ে গেল। আর পুলিশ প্রধান হিসেবে কাউন্টও বিব্রত হয়ে পড়লেন। ম্যাগডেবুর্গের বিভিন্ন পল্লী থেকে শিশুদের রহস্যময় অন্তর্ধান শুরু হলো। সমাজের নিচু তলার অনেক পরিবারের বাচ্চারা কোনো রকম সূত্র না রেখে যেন কর্পূরের মতন রীতিমতন উবে যেতে লাগলো। রাতের পর রাত পুলিশ কর্তৃপক্ষের যথেষ্ট সাবধানতা এবং সতর্কতা সত্ত্বেও এ রহস্যময় অন্তর্ধানগুলি ঘটেই চলল। কে বা কারা এর পেছনে রয়েছে, শত চেষ্টা করেও পুলিশ তা বের করতে পারল না। সমস্ত ম্যাগডেবুর্গেই দেখা দিল দারুণ আতঙ্ক। এ আতঙ্ক ছড়িয়ে পড়ল আশেপাশের অঞ্চলেও। কাউন্ট ফ্রন ব্রেভারের চোখের ঘুম ছুটে গেল। দারুণ দুশ্চিন্তায় তিনি কাটাতে লাগলেন বিনিদ্র রজনী। ব্যাপারটা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠল যখন এক রাতে একজন প্রভাবশালী ব্যাংক ব্যবসায়ীর মেয়ে অদৃশ্য হল। এতদিন সমাজের নিচুতলার বাচ্চারাই নিখোঁজ হচ্ছিল, এবার দেখা গেল ওপরতলার শিশুরাও রেহাই পাচ্ছে না। কয়েক রাত পরে এক ধনী আইনজীবীর মেয়ে নিখোঁজ হয়ে গেল। ব্যাপারটা চরমে উঠল যখন জেনারেল রিটেনবার্গের মেয়ে অদৃশ্য হল। রাত বেশি হয়নি, কাউন্ট নিজের ঘরেই বসেছিলেন। অত্যন্ত উত্তেজিতভাবে হুড়মুড় করে কাউন্টের অফিসে ঢুকলেন জেনারেল রিটেনবার্গ। নিদারুণ ক্রোধে জেনারেলের বিরাট দেহটা রীতিমতন কাঁপছে, মুখের রং হয়েছে শীষের মতো। ঘরে ঢুকে কাউন্টের ডেস্কে সজোরে মুষ্টাঘাত করে জেনারেল উন্মাদের মতন অভিসম্পাদ দিয়ে গর্জন করে উঠলেন, আমার মেয়ে অদৃশ্য হয়েছে ফ্রন ব্রেভার। সে কি? কবে? কখন? আজ বিকেলে। আমি তন্ন তন্ন করে খুঁজেছি মেয়েকে, কিন্তু বৃথাসের চেষ্টা। তাকে পেলাম না। কেউ দৌড়ে নিয়ে গেছে তাকে। শহরের রাস্তার উপর থেকে সে অদৃশ্য হয়ে গেছে ব্রেভার। আমার মেয়ে, আমার একমাত্র মেয়ে। ও ঈশ্বর, আমার একমাত্র মেয়ে ফ্রন ব্রেভার, একমাত্র মেয়ে। আপনি স্থির হন জেনারেল, আমরা যথাসাধ্য চেষ্টা করব। কঠিন হৃদয় জেনারেল
মেয়ের শোকে রীতিমতন ভেঙে পড়লেন। কাউন্টকে কথা শেষ করতে দিলেন না জেনারেল। তীব্র দৃষ্টিতে ফন ব্রেভারের দিকে তাকিয়ে তিনি বললেন, ডিয়ার কাউন্ট, এক্ষুনি আমার মেয়ের উদ্ধারের ব্যবস্থা করুন আপনি, নইলে আমিও আপনার সর্বনাশ করে ছাড়ব বলে দিলাম। আপনার এই সাধের প্রাসাদ দুর্গ আমি তোপের মুখে উড়িয়ে দেব। আর একটি কথাও না বলে জেনারেল রিটেনবার্গ কাউন্টের অফিস থেকে বেরিয়ে গেলেন। ফন ব্রেভার এবার সত্যিই চিন্তিত হয়ে পড়লেন। অন্তর্ধান সমস্যার সঙ্গে যোগ হলো আর এক নতুন সমস্যা। জেনারেল রিটেনবার্গ শক্তিশালী এবং প্রভাবশালী মানুষ। তিনি শূন্যগর্ভ আস্ফালন করেননি, বৃথা ভয় দেখাননি। ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে ফন ব্রেভারের কেল্লাটিকে কামানের গোলায় উড়িয়ে দিতে পারেন তিনি। সেই রাতেই ফন ব্রেভার তার সমস্ত পুলিশ বাহিনীকে কাজে নামিয়ে দিলেন। যত রকমের ব্যবস্থা নেওয়া যেতে পারে তার কিছুই বাদ দেওয়া হলো না। প্রতিটি বাড়ি, বিশেষ করে গরিব এলাকার বাড়িগুলি খানাতল্লাশ করা হলো। প্রতিটি পার্ক, প্রতিটি বাগান এবং প্রতিটি সম্ভাব্য লুকানোর জায়গা তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু সবই নিষ্ফল। শিশু অপহরণকারীর কোনো খোঁজই পাওয়া গেল না। পরদিন রাতে কাউন্ট নিজের অফিসে বসে অনুসন্ধানকারীদের রিপোর্টগুলি পড়ছিলেন। রিপোর্টগুলির মধ্যে কোনো আশার আলোই খুঁজে পাচ্ছিলেন না তিনি। আর তা না পেয়েই তিনি ক্রমেই ঘাবড়ে যাচ্ছিলেন। তার পরবর্তী কাজ যে কি হওয়া উচিত তা তিনি কিছুতেই ঠিক করে উঠতে পারছিলেন না। হঠাৎ কাউন্টের অফিস কামরার দরজার কাছে একটা হইচই শোনা গেল। চমকে উঠে তিনি দরজার দিকে তাকালেন। নোংরা ছেঁড়া পোশাক পরা এক নারী ছুটতে ছুটতে এসে ঢুকল কাউন্টের খাস কামরায়। নারীর চোখের দৃষ্টি বন্য, তার মাথার লম্বা চুলগুলো লটপট করছে। মধ্যযুগের এক ডাইনি এসে ঢুকলো নাকি কাউন্টের ঘরে। কাউন্ট ক্ষুব্ধ স্বরে জিজ্ঞাসা করলেন, কে তুমি? কি চাও? হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকলো একজন পুলিশ কর্মী। ঢুকেই হাত চেপে ধরল সেই নারীর। কাউন্টের দিকে তাকিয়ে অপ্রস্তুতভাবে সে বলল, আমি খুবই দুঃখিত ইয়োর এক্সেলেন্সি, আমাদের এরিও এক ছুটে কখন ঢুকে পড়েছে আপনার ঘরে, বুঝতে পারিনি। ও একটা পাগলি, ও মেয়ে হারিয়ে যাওয়ার পর থেকে ও পুরোপুরি পাগল হয়ে গিয়েছে। ওর মেয়ে কবে হারিয়েছে? পুলিশ কর্মচারীটি উত্তর দিল, প্রথম দিকে এ উৎপাত যখন প্রথম শুরু হলো সেই সময় ইয়োর এক্সেলেন্সি। ওকে এখান থেকে বের করে নিয়ে যাও। না না, পাগলি তীব্র তীক্ষ্ণ কণ্ঠে আর্তনাদ করে উঠল। এক ঝটকায় পুলিশ কর্মচারীটির হাত ছাড়িয়ে কাউন্টের ডেস্কের সামনে এসে সে তীক্ষ্ণ কণ্ঠে বলতে লাগলো, শুনুন ইয়োর এক্সেলেন্সি, শুনুন, আমার কথা আপনাকে শুনতেই হবে। আমি পাগল নই, পাগল নই। সত্যি আমার মাথাটা কেমন এলোমেলো হয়ে গিয়েছে। আমি জানি ও ও ঘুরে বেড়ায়, অন্ধকারে ঘুরে বেড়ায়। অন্ধকারের সন্তান, ঘন অন্ধকারে ঘুরে বেড়ায়। আলো নেই, এক ফোঁটা আলো নেই। অন্ধকার, পিচ কালো অন্ধকার, ভয়ঙ্কর অন্ধকার। ফন ব্রেভারের ধৈর্যচ্যুতি ঘটল। পুলিশ কর্মচারীটির দিকে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে তিনি গর্জন করে উঠলেন, আমার হুকুম শুনতে পাওনি মনে হয়? বের করে নিয়ে যাও ওকে, এক্ষুনি এখান থেকে বের করে নিয়ে যাও। শক্ত হাতে মেয়েটির হাত চেপে ধরে পুলিশ কর্মচারীটি ওকে টেনে হিঁচড়ে ঘর থেকে বের করবার চেষ্টা করতে লাগলো। আমি যাব না, যাব না। মেয়েটি বিলাপের সুরে আর্তনাদ করে উঠল, আমি হুজুরকে বলবো সব কথা। আমি দেখেছি ওকে, হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি। যে আমার ছোট্ট সোনাকে নিয়ে গিয়েছে তাকে আমি দেখেছি। আমার সোনা, আমার ছোট্ট সোনা। পুলিশ কর্মচারীটি মেয়েটিকে টানতে টানতে রাস্তায় বের করে দিল।
তার আর্ত কণ্ঠস্বর শোনা যেতে লাগলো দূর থেকে। অচম্বিতেই কাউন্ট ফন ব্রেভারের মাথায় যেন বিদ্যুৎ খেলে গেল। ঘন অন্ধকারের মধ্যে এই পাগলি হয়তো একমাত্র আশার আলো। তার কানে বাজতে লাগলো পাগলির একটা কথা। হুজুরকে বলবো সব কথা, আমি দেখেছি ওকে, হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি, যে আমার ছোট্ট সোনাকে নিয়ে গিয়েছে তাকে আমি দেখেছি। এক লাফে চেয়ার থেকে উঠে কাউন্ট ঘরের বাইরে চলে এলেন। দূর থেকে তখনও পাগলির বিলাপ ভরা কণ্ঠস্বর স্পষ্টভাবে শোনা যাচ্ছিল। ওকে হারালে চলবে না। এক ছুটে লম্বা বারান্দাটা পেরিয়ে সদর দরজাটার কাছে পড়লেন। তারপর এক লাফে নেমে পড়লেন রাস্তায়। বাইরে নিকষ কালো অন্ধকার, তার সঙ্গে ঘন কুয়াশা। তারই মধ্যে অস্পষ্টভাবে দেখা গেল সন্তান হারা মাকে। সে ছুটছে, হোঁচট খাচ্ছে, আর্তনাদ করছে মৃগী রোগীর মতন। কাউন্টও ছুটলেন ওর পিছু পিছু। ওকে হারালে চলবে না, কিছুতেই চলবে না। হয়তো ওর মাধ্যমেই শিশু অন্তর্ধান রহস্যের সমাধান হবে। ভীত মাতালের মতন টলমল পায়ে যাচ্ছে মেয়েটি, কিন্তু সে যাচ্ছে অবিশ্বাস্য দ্রুত গতিতে। ওর সঙ্গে তাল রেখে ছোটা কাউন্টের পক্ষে খুব শক্ত হয়ে পড়েছে। বড় রাস্তা ছেড়ে এবার আঁকাবাঁকা গলিপথে ছুটছে মেয়েটি, গাঢ় অন্ধকার আর ঘন কুয়াশার মধ্যে দিয়ে। মেয়েটি যে কোথায় তাকে নিয়ে যাচ্ছে তাই বুঝতে পারলেন না কাউন্ট। ছুটতে ছুটতে হঠাৎ থেমে গেল সামনের নারী মূর্তি। আতঙ্ক ভরা গলায় তীক্ষ্ণ চিৎকার করে উঠল, ওই যে ও আধার রাতের সন্তান, আধার রাতেই চড়তে বেরিয়েছে। তুই আমার সোনাকে নিয়েছিস, তোকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। অন্ধকারের মধ্যে তীক্ষ্ণ দৃষ্টি চালিয়ে কাউন্টের মনে হলো যেন তিনি একটা বোরখা ঢাকা ছায়া মূর্তি দেখতে পেলেন। মূর্তির কাঁধে একটা বস্তা। পাগলি মা উন্মাদের মতোই ছুটল ছায়া মূর্তির দিকে। কাউন্ট ব্রেভারও ছুটলেন মায়ের পিছু পিছু। কাউন্টের মনে হলো একটা পাথরের দেওয়ালের পাশ দিয়ে তারা ছুটছেন। কোথায় এসে পড়েছেন সে সম্পর্কে কাউন্টের মনে কোনো ধারণাই ছিল না। ছুটতে ছুটতে একসময় আতঙ্কে ভরা চোখে কাউন্ট দেখলেন যে ছুটন্ত ছায়ামূর্তি এক লাফে দেওয়াল টপকে ও পাশে চলে গেল। রক্তলোলুপ শিকারী কুকুরের মতন তাকে অনুসরণ করে পাগলি মাও অদ্ভুতভাবে হামাগুড়ি দিয়ে পাঁচিল টপকালো। কাউন্টের কিন্তু দেওয়াল বেয়ে উঠতে খুব কষ্ট হলো। দেওয়ালের ওপাশে পৌঁছে কাউন্ট দেখলেন তার সামনের দুটি মূর্তি অনেকখানি এগিয়ে গিয়েছে। কাউন্টও ছুটলেন, মনে হচ্ছে তিনি বোধহয় আসল জায়গায় এসে পড়েছেন। শিশু অন্তর্ধান রহস্যের সমাধান বুঝি আসন্ন। উঁচু ঝোপঝাড়ের কাঁটা এবং ডালপালায় কাউন্টের মুখ আর শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল। তার পোশাক পরিচ্ছদ ছিঁড়ে গেল। হঠাৎই অপ্রত্যাশিতভাবে কুয়াশার আবরণ ক্ষণিকের তরে ছিন্ন হলো। সামনে ভেসে উঠল একটা বিরাট দরজা। কাউন্টের দরজার কাছে পৌঁছাবার আগে সন্তানহারা সেই জননী বোরখা পরা ছায়ামূর্তিকে অনুসরণ করে দরজার ওপাশে চলে গেল। দড়াম করে বন্ধ হয়ে গেল দরজার ভারী পাল্লা। দরজা খুলবার গোল কড়াটায় হাত দিতে না দিতেই কাউন্ট শুনতে পেলেন একটা রক্ত জমাট করা আর্তনাদ। আর তারপরেই শোনা গেল হুড়মুড় করে কোনো ভারী জিনিস পড়বার শব্দ। এরপর কাউন্ট একই সঙ্গে শুনতে পেলেন আর্তনাদ এবং ক্রুদ্ধ গর্জন। গর্জনটা মানুষের কণ্ঠে নয়, কোনো ক্রুদ্ধ জন্তুর কণ্ঠ থেকে যেন এই ভয়ঙ্কর বিভৎস গর্জন বেরিয়ে আসছে। কাউন্ট ইতস্তত করতে লাগলেন। বন্ধ দরজার ওপাশ থেকে আসতে লাগলো ধস্তাধস্তির শব্দ।
আসবাবপত্র ভাঙলো, কাঠ ফাটলো, ঝনঝন করে ভেঙে পড়লো আয়না। আর এসব শব্দের মাঝেই শোনা যেতে লাগলো এক জান্তব গর্জন আর মানুষের কণ্ঠের তীব্র তীক্ষ্ণ আর্তনাদ। তারপরে শোনা গেল এক বিভৎস গল গল শব্দ। একটা ভারী জিনিস পড়ে গেল ধপাস করে। আর কোনো শব্দ শোনা গেল না। চারপাশ স্তব্ধ। এতক্ষণ ফন ব্রেভার যেন স্তম্ভিত হয়েছিলেন। এবার তিনি সম্বিত ফিরে পেলেন। দরজার কড়া ধরে টানলেন তিনি। অবাক হয়ে দেখলেন দরজাটা খুলে গেল। ওপাশের ঘরখানা দেখে মনে হলো এক পল্টন কষাক সৈন্য যেন হানা দিয়ে ঘর বিধ্বস্ত করে দিয়ে গেছে। একখানা চেয়ারও সোজা অবস্থায় নেই। এমন একটি আসবাবও নেই যা ক্ষতিগ্রস্ত হয়নি। অন্ধকারটা চোখে সয়ে এলো কাউন্টের। দেখলেন ঘরের দেওয়ালে রক্ত, মেঝেতে রক্ত, সর্বত্র রক্ত। চারপাশে যেন রক্তের স্রোত বইছে। সামনের দিকে এগোলেন কাউন্ট। এই কোন মৃত্যুপুরীতে তিনি এসে পড়েছেন? হঠাৎ নরম কিছুতে ধাক্কা লাগলো। কাউন্ট হোঁচট খেলেন, পড়ে গেলেন রক্তমাখা মেঝের ওপর। একটা ছিন্ন ভিন্ন মৃতদেহের সঙ্গে ধাক্কা লেগেছে কাউন্টের। এ দেহ যে সেই পাগলি মায়ের, যাকে অনুসরণ করে কাউন্ট এই পিশাচপুরীতে এসে পৌঁছেছেন। পাগলি মায়ের বিকৃত দেহটাকে প্রায় চেনাই যাচ্ছে না। তার কণ্ঠনালী ছিন্ন, পেটটাকেও চিরে ফেলা হয়েছে। বেরিয়ে এসেছে ভেতরের নাড়ি ভুঁড়ি। মৃতের চোখ দুটি খোলা, দারুণ আতঙ্কে আর যন্ত্রণায় বিস্ফারিত। বিকৃত মুখে ভরা চোখে পাগলি মা তাকিয়ে আছে সিলিংয়ের দিকে। কাউন্ট ফন ব্রেভারের গোটা গা গুলিয়ে উঠল। একটা তীব্র বিভীষিকা যেন পেয়ে বসলো তাকে। একটু পরে কোনো রকমে টলতে টলতে তিনি উঠে দাঁড়ালেন। নিচু গলায় ক্রুদ্ধ গর্জন ধ্বনি শোনা গেল কাউন্টের পাশে। সেই গর্জন ধ্বনি শুনে কাউন্ট বিদ্যুৎ গতিতে ঘুরে দাঁড়ালেন। অজ্ঞাত সারেই তার হাত চলে গেল কোমরে গোঁজা পিস্তলের ওপর। খাপ থেকে এক টানে পিস্তল বের করলেন তিনি। বোরখা পরা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে জানলার পাশে। সে কাউন্টকে লক্ষ্য করছে। কাউন্ট চিৎকার করে উঠলেন, কে তুমি? শয়তান! একটু নড়লেই তোমাকে খেপা কুকুরের মতো গুলি করে মারবো। মূর্তিটা বোরখা খুলে ফেলল। অন্ধকারে পরিষ্কার বোঝা না গেলেও কাউন্ট এটুকু বুঝতে পারলেন যে এ কোনো নারী মূর্তি। খোলা বোরখাটা দূরে ছুঁড়ে দিল। কাউন্ট দেখলেন তার হাতখানা। মনে হলো হাতখানা যেন ঘন লোমে ঢাকা। এমন লোমশ হাত কোনো নারীর হতে পারে না। এ যেন কোনো বন্য জন্তুর শরীরের অঙ্গ। মূর্তিটার মুখ থেকে আবার একটা জান্তব ধ্বনি বেরিয়ে এলো। কাউন্টের দিকে লক্ষ্য রেখে মূর্তিটা জানলায় একেবারে কাছে চলে গেল। এবার বুঝি ওই পথেই পালাবে ছায়ামূর্তি। কিন্তু না, এখন ওকে কিছুতেই পালাবার সুযোগ দেওয়া হবে না। একবার যদি ও হারিয়ে যায় তবে আর হয়তো কোনোদিনই তাকে খুঁজে পাওয়া যাবে না। ছায়ামূর্তিকে লক্ষ্য করে কাউন্ট ফন ব্রেভার দুবার গুলি চালালেন। তীব্র মর্মবিদারী আর্তনাদে ভরে গেল গোটা ঘরখানা। কাউন্ট নিজেও পড়ে গেলেন ঘরের মেঝেতে। আলো, এখন একটা শুধু আলো চাই। ভগবানের অসীম দয়া, ঘরের মেঝেতে এক টুকরো মোমবাতি পাওয়া গেল। তাড়াতাড়ি আলো জেলে আলো হাতে কাউন্ট এগিয়ে গেলেন ভূপতিত আহত রহস্যময় ছায়ামূর্তির দিকে। ছায়ামূর্তিটা যন্ত্রণায় ছটফট করছে। কাছে গিয়ে কাউন্ট যা দেখলেন তাতে আর একটু হলেই হয়তো জ্বলন্ত মোমবাতিখানা তার হাত থেকে পড়ে যাচ্ছিল।
কাউন্ট দেখলেন রক্তে মাখামাখি হয়ে পড়ে আছে তার তরুণী পত্নী হিল্ডার আহত দেহ। যন্ত্রণায় কাউন্টেসের চোখ বিস্ফারিত। হাঁটু মুড়ে বসলেন কাউন্ট। মুমূর্ষু হিল্ডাকে টেনে নিলেন নিজের বুকে। হায় ভগবান, এ যে দেখছি আমারই বিশ্বাস। কাউন্টেসের তখন শ্বাস উঠেছে। হাঁপাতে হাঁপাতে দুর্বলভাবে তিনি বললেন, কার্ল, সেই জল, সেই পাহাড়ি নদী, আমি পারিনি নিজেকে রক্ষা করতে পারিনি। অভিশাপ নেমে এসেছিল আমার উপর। আমি চেষ্টা করেছি, আমি শেষ পর্যন্ত স্বামীর কোলে ঢলে পড়লেন কাউন্টেস হিল্ডা। এতক্ষণ আপনারা শুনছিলেন স্যার বেনহার্ডের চেহরে লেখা এ হার্শ মাউন্টেন ওয়ারওয়ুলফ টেল। গল্পপাঠ শামীম, পম্পা, সুদীপ ও অনিব্রত। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী সপ্তাহে। ধন্যবাদ।